আড়ত থেকে ট্যানারি সব জায়গায় চামড়া সংগ্রহের ব্যস্ততা, দাম নিয়ে কাটেনি অসন্তোষ। মধ্যস্বত্বভোগীর কারসাজিতে এবারও চট্টগ্রামে হাজার হাজার পিস নষ্ট। দুই সিটির বেশিরভাগ জায়গায় বর্জ্য অপসারণ হলেও কিছু জায়গায় পড়ে থাকায় বাসিন্দার ক্ষোভ। অনিয়মের অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রশাসকের। ঈদের পরদিনও ঢাকা ছাড়ছেন ঘরমুখী মানুষ। উত্তরবঙ্গ ও জামালপুর ময়মনসিংহগামী ট্রেনে বেশি চাপ, ভেতরে জায়গা না পেয়ে ছাদেও ঝুঁকি নিয়ে যাত্রা। স্থানীয় সরকার নির্বাচনেও বাজিমাত করতে চায় বিএনপি। প্রতীক ছাড়া ভোটে নানা সমীকরণ, গুরুত্ব দেবে ব্যক্তির জনপ্রিয়তায়, চলবে তৃণমূলে দল পুনর্গঠনের প্রক্রিয়াও। এবং যুক্তরাষ্ট্রের রকেটের ইঞ্জিন পরীক্ষার সময় ভয়াবহ বিস্ফোরণ, যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনা। তদন্তের ঘোষণা মহাকাশ গবেষণা সংস্থা ব্লু অরিজিনের। সময় সংবাদের সঙ্গে আছে আমি ওমর ইনাম। তেমন নষ্ট ছড়ায় এবার চামড়া সংরক্ষণ হয়েছে সাভার চামড়া শিল্পনগরী ও পাশের আড়তে। দু একটি কারখানা সাময়িক সংকটে পড়লেও পর্যাপ্ত লবণ ও শ্রমিক থাকায় সহজেই সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে বলে জানান আড়ত ও ট্যানারি মালিকরা। তবে অন্য জেলা থেকে যারা ঢাকা চামড়া এনেছেন তারা কাঙ্ক্ষিত দাম পাননি বলে অভিযোগ রয়েছে। স্বল্প পরিসরে এখনও চলছে সংরক্ষণের কাজ। চামড়ায় লবণ দেওয়ার এই কাজ চলছে ঈদের দিন দুপুরের পর থেকে। কালকে 4টা থেকে কাজ আরম্ভ হয়েছে, এখন পর্যন্ত চলতেছে, আর বেশি অল্প একটু কাজ আছে। সারা রাত আমরা সবাই কাজ করছি। আসি নোয়াখালী থেকে কাজ করতে আসি। পর্যাপ্ত লবণের সরবরাহ আর শ্রমিকদের কর্মমুখর নির্ঘুম রাতের বিনিময়ে সময় মতো কোরবানির পশুর চামড়া প্রক্রিয়াজাতকরণের প্রথম ধাপের কাজ শেষ হয়েছে বলে জানান ট্যানারি প্রতিনিধিরা। মোটামুটি আমরা আমাদের লক্ষ্যমাত্রায় আমরা পৌঁছে গেছি। ওয়েদার ভালো ছিল, তার কারণে আমাদের চামড়াটা আপনার তেমন নষ্ট হয়নি। তবে কোনো কোনো ট্যানারি পড়েছে লবণ ও শ্রমিক সংকটে, যা ভোগান্তিতে ফেলেছে চামড়া বিক্রেতাদের। মাল আমরা সংগ্রহ করছি, এই পরিমাণ যদি শ্রমিক পাওয়া যেত তাহলে আমরা আরো অনেক আগে কাজটা শেষ করতে পারতাম। শিল্পনগরীর পাশের আড়তে এখন চলছে শেষ দিকে চামড়া সংরক্ষণের কাজ। আড়ত মালিকরা জানান আবহাওয়া অনুকূলে থাকায় নষ্টের মাসুল গুনতে হয়নি তাদের। তবে সিলেট, হবিগঞ্জ সহ ঢাকার বাইরে থেকে যেসব চামড়া এসেছে গুণগত মান কিছুটা নষ্ট হওয়ায় ভালো দাম পাননি বিক্রেতারা। এলাকার মাল তো আমরা লবণ পাচ্ছি না বা লেবার পাইতেছি না, এটা প্রসেস জানি না, এই জন্য তো মালটা তো ফালাই দেওয়া যাবে না, এই জন্য আমরা আসছি। রাস্তাঘাটে জ্যাম ছিল, মাল আসতে দেরি হয়েছে, রাস্তা ভালো না, এই জ্যামের কারণে গাড়িগুলো আসতে পারে না সময় মতো। শুক্রবার সকাল 10টার পরও কোরবানির প্রথম দিনের চামড়া ঢুকতে দেখা গেছে আড়ত ও ট্যানারিতে। ইশিতা আক্তার, সময় সংবাদ, ঢাকা। চামড়া সংগ্রহের আরো খবর জানাতে এই মুহূর্তে সাভারে আছেন সহকর্মী কামরুল হাসান সবুজ, চট্টগ্রামে আছেন কমল দে এবং খুলনায় আছেন আব্দুল্লাহ আল মামুন রুবেল। শুরুতে যাচ্ছে সবুজের কাছে। সবুজ, সাভার চামড়া শিল্প নগরীতে যে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ এবং সংগ্রহের যে কাজ চলছে সেটি গতকাল দুপুর থেকে শুরু হয়েছে। আজকেও দ্বিতীয় দিন যে কোরবানি হয়েছে সেই কিছু পশুর চামড়াও এখানে এসেছে। আমরা যে ট্যানারিতে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেখানে যে চামড়াগুলো এই মুহূর্তে সংরক্ষণ করা হচ্ছে লবণ দিয়ে, সেগুলো মূলত আজকে কোরবানি হয়েছে যেসব পশু, সেই সব পশুর, সেটি এখানকার যে ট্যানারির মালিক রয়েছেন তিনি সেটি জানিয়েছেন, আমাদেরকে নিশ্চিত করেছেন। তো আমরা বরাবরই আসলে ব্যবসা ওয়েদারের কারণে চামড়া অনেকটা নষ্ট হয়ে যায়, কিন্তু এবার মোটামুটিভাবে স্বাভাবিকভাবে এবং বেশ সুশৃঙ্খলভাবেই আসলে চামড়া সংরক্ষণ করতে পেরেছেন ট্যানারি মালিক কিংবা আড়ত মালিক, যেভাবেই বলে যারাই সংগ্রহ করছেন তারাই সেটা করতে পেরেছেন। কারণ গতকালকে পর্যন্ত অর্থাৎ সকাল পর্যন্ত সেভাবে গরম হয়নি, তবে আজকে কিন্তু একটু ব্যবসা গরম পড়েছে। অর্থাৎ এই আজকে যে পশুগুলো কোরবানি হবে সেগুলো যদি খুব দ্রুত সময়ের ভেতরে লবণ দিয়ে প্রক্রিয়াজাতকরণ করা না হয় তাহলে কিন্তু এই চামড়াগুলো গুণগত মান নষ্ট হয়ে যাবে, যেগুলো পরবর্তীতে আসলে পণ্য তৈরিতে কিংবা যদি শুধুমাত্র ওয়েট ব্লু বা এরকম প্রক্রিয়াজাতের দ্বিতীয় ধাপে গিয়ে যদি সেল করা হয় সেখানে কিন্তু আবার মূল্য পাওয়া যাবে না। তো সেই জায়গা থেকে চামড়া সংরক্ষণের যে কাজকর্ম চলছে, আমরা যেটা দেখছি যে ট্যানারিতে যে কার্যক্রমগুলো চলমান রয়েছে সকাল থেকে চলছে এখন পর্যন্ত আসলে ট্যানারিতে স্বল্প পরিসরে লবণ দিয়ে চামড়া প্রক্রিয়াজাতকরণের কাজ চলছে। তো আমার কাছে এই মুহূর্তে সাভার ট্যানারি শিল্পনগরীতে চামড়া সংগ্রহ এবং সংরক্ষণের সবশেষ খবর ছিল। আমরা এখন চলে যাচ্ছি খুলনার
চামড়া সংগ্রহ এবং সংরক্ষণের খবর জানাতে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ মামুন রুবেল। খুলনায় পবিত্র ঈদুল আজহার পর কোরবানির পশুর যে চামড়া সেটি সংরক্ষণের কার্যক্রম কিন্তু খুলনার 0 পয়েন্ট এলাকায় যে আড়ত রয়েছে, চামড়ার আড়ত, সেখানে কিন্তু আসলে চলছে। এখানে আমরা দেখছি যে আজ দ্বিতীয় দিনে বিভিন্ন স্থান থেকে চামড়া আসলে এখানে এসে নিয়ে আসা হয়েছে এবং এটি সংরক্ষণের জন্য যারা শ্রমিক রয়েছেন তারা কিন্তু আসলে লবণ দিয়ে এই তাদের চামড়াগুলো আসলে সংরক্ষণ করছেন। আমরা দেখছি পাশে একটি ট্রাক থেকে যে চামড়া এসেছে সেই চামড়াগুলো আসলে এখানে নামিয়ে সাজানো হচ্ছে, সাজানোর পর সেটি আসলে লবণ দিয়ে সংরক্ষণ করা হচ্ছে। পাশাপাশি এই পুরো এলাকাটায় জুড়ে কিন্তু বিভিন্নভাবে এখানে শ্রমিকরা এই লবণ দিয়ে যে সংরক্ষণের কাজ সেটি আসলে করছেন। ব্যবসায়ীরা আসলে বলছেন যে গতকাল ঈদের পর বিভিন্ন স্থান থেকে তারা আসলে চামড়া সংগ্রহ করেছেন, এর মধ্যে বিভিন্ন মাদ্রাসা থেকে তারা চামড়া সংগ্রহ করেছেন বা ক্রয় করেছেন এবং সেই চামড়া ক্রয় করার পর এটি আসলে ঢাকায় ট্যানারিতে বিক্রি করার জন্য অথবা যশোরের এই অঞ্চলে সবচেয়ে বড় যে রাজারহাট চামড়ার হাট আছে সেখানে আসলে নিয়ে যাওয়ার জন্য এখানে আসলে প্রস্তুত করা হচ্ছে। তবে ব্যবসায়ীরা বলছেন যে প্রতিটি চামড়ায় কিন্তু তাদের আসলে লবণের যে খরচ এবং শ্রমিকের যে মজুরি রয়েছে সেটি দেওয়ার পরে প্রতিটি চামড়া তার পিছনে যে পরিমাণ খরচ হয় তারা আসলে ট্যানারিতে যোগাযোগ করলে সেই পরিমাণ দাম পাবেন না, এমনটি আসলে কিন্তু তারা আশঙ্কা করছেন। একটু বলে রাখি যে এখানে আমরা গতকাল সারাদিন খুলনায় ঈদের দিন আমরা দেখেছি বিভিন্ন স্থান থেকে মৌসুমি যে ব্যবসায়ীরা আছে সেই মৌসুমি ব্যবসায়ীরা কিন্তু আসলে চামড়া ক্রয় করেছেন এবং সেসব চামড়া আমরা যতটুকু জেনেছি যে গরুর চামড়া আসলে আকার ভেদে এটি 300 থেকে 400 টাকা বা তার থেকে একটু বেশি 500 টাকা পর্যন্ত ক্রয় করা হচ্ছে এবং তারপরে লবণ এবং শ্রমিক খরচ দিয়ে প্রতিটি চামড়া কিন্তু আরও প্রায় 200 টাকার মতো খরচ পড়ে যাচ্ছে, কিন্তু এটি আসলে বিক্রি করতে গেলে আসলে সেই দাম তারা আসলে পাবেন না এমন আসলে আশঙ্কা করছেন এবং এটি তাদের লোকসান হয়ে যেতে পারে বা প্রত্যাশিত লাভ আসলে হবে না সেটি কিন্তু আসলে বলছেন। অন্যদিকে যদি একটু বলে রাখি যে ছাগলের চামড়া সেটি কিন্তু এক প্রকার এখানে তেমন কোনো দামে বিক্রি হচ্ছে না, কোনো চামড়া আসলে সর্বোচ্চ 50 টাকা দরে বিক্রি হলেও অনেকেই আমরা দেখছি যে ছাগলের চামড়া আসলে ফেলে দিচ্ছেন, সেটি আসলে বিক্রি করতে পারছেন না। একটু যদি আমরা এখানকার আরেকটি খবর জানিয়ে রাখি যে চামড়া সংরক্ষণের জন্য খুলনাতে আসলে নির্ধারিত কোনো স্থান নেই বা চামড়ার মার্কেট নেই, এ নিয়ে কিন্তু খুলনার কাঁচা চামড়া ব্যবসায়ী সমিতির যারা নেতৃবৃন্দ আছেন তারা বারবার বলছেন যে এই যে এখন যে চামড়াগুলো আসলে রাখা হচ্ছে বা নামানো হচ্ছে এটি আসলে জায়গা সংকটের কারণে আসলে তারা সময় মতো নামাতে না পারায় অনেক চামড়া কিন্তু আসলে নষ্ট হয়ে যাওয়ার আসলে সম্ভাবনা রয়েছে। এছাড়া যদি একটু বলে রাখি যে এই যে চামড়া সংরক্ষণের যে বিষয়টি এটি আজকের পরে আসলে বাজারে তারা রাজারহাটে বা ঢাকার ট্যানারি হাটে যেটি রয়েছে সেখানে আসলে নিয়ে যাবেন বা অনেকেই আসলে নিয়ে যাওয়ার জন্য আসলে প্রস্তুতি নিচ্ছেন এবং তারা আসলে প্রত্যাশা করছেন যে তারা আসলে দাম পাবেন, কিন্তু সংখ্যাও তাদের আসলে রয়ে গেছে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে চামড়া সংরক্ষণের সবশেষ খবর। দুঃখিত, আমাদের চট্টগ্রামের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। সরাসরি যুক্ত ছিলাম সাভার এবং খুলনায়। রাজধানীতে আজও পশু কোরবানি করছেন অনেকে। নানা কারণে যারা ঈদের দিন পশু কোরবানি করতে পারেননি তারাই দ্বিতীয় দিনে কোরবানি করছেন। এদিকে একদিনের মধ্যেই রাজধানীকে পশুর বর্জ্যমুক্ত করেছে 2 সিটি কর্পোরেশন। ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর বেশিরভাগ অলিগলি থেকে পরিচ্ছন্নতা কর্মীরা বর্জ্য অপসারণ করেছেন, তবে কিছু জায়গায় বর্জ্যের স্তূপ থাকায় ক্ষোভ জানান স্থানীয় বাসিন্দারা। পরিচ্ছন্নতা কর্মীরা জানান যেসব এলাকায় এখনো বর্জ্য রয়েছে তা অপসারণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তারা। পাশাপাশি আজ যারা পশু কোরবানি দিচ্ছেন তার বর্জ্য অপসারণেরও প্রস্তুতি রয়েছে। এদিকে সকালে রাজধানীর শাহজাহানপুর হাটের বর্জ্য অপসারণ সরেজমিন পরিদর্শনে যান ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম। তিনি এ সময় জানান প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে কাজ করছে দক্ষিণ সিটি। অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সকালবেলা যা ময়লা হয়েছে সব উড়াই নিয়ে আইয়া এখন এই যে গাড়ি ভইরা এখন ডাস্টবিনে জামগা। আরেকটু বেটার পরিষ্কার করলে গন্ধটা আরেকটু মানে একদম প্রায় জিরো হয়ে যেত। কোরবানির বর্জ্যগুলো আমাদেরকে বিভিন্ন ওয়ার্ড থেকে বিভিন্ন থানাগুলো থেকে আমাদেরকে সংগ্রহ করতে হবে। সেই ব্যাপারে আমাদের পরিচ্ছন্ন কর্মচারীরা সেখানে আছেন, কাজ করছেন। তারপরেও বিভিন্ন জায়গায় কিছু গাফিলতির কারণে আমরা কিছু কর্মীকে আমরা শোকজ করেছি। ঈদের পরদিনও কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। ময়মনসিংহ, জামালপুর আর উত্তরবঙ্গগামী ট্রেনে দেখা গেছে বাড়তি চাপ। ট্রেনের ভেতর জায়গা না পেয়ে ছাদে ওঠেন অনেকে। যারা আগে টিকিট পাননি কিংবা ভিড় এড়াতে চেয়েছেন তারাই আজ ঢাকা ছাড়ছেন।
ঈদের পরদিনও ছাদ ভর্তি যাত্রী নিয়ে গন্তব্যের দিকে ছুটছে ট্রেন। জামালপুর, ময়মনসিংহ ও উত্তরবঙ্গগামী সব ট্রেনে দেখা গেছে এমন চিত্র। শুক্রবার সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা যায় ঘরমুখো মানুষের বাড়তি চাপ। দূরপাল্লার ট্রেনের সংখ্যা কম থাকায় এদিন কানায় কানায় পূর্ণ হয়ে যায় প্রতিটি ট্রেন। প্ল্যাটফর্মে ট্রেন থামা মাত্রই একটু জায়গা পেতে মরিয়া সবাই। দরজায় ঝুলে যাত্রা করেন অনেকেই। জীবনের ঝুঁকি নিয়ে ওঠেন ছাদে। টিকিট পাই নাই, ছাদে যাচ্ছি, বাড়িতে যাইতেই হবে। বাড়িতে যাইতে হবে, ছুটি 4 দিনের, এখন এই 4 দিনের মধ্যে আবার বাড়িতে ঘুরে আসতে হবে। যারা আগে টিকিট পাননি কিংবা ঈদের আগের ঝক্কি ঝামেলা এড়াতে চেয়েছেন তারাই মূলত ঈদের পরের দিনের যাত্রী। তবে বাড়তি যাত্রী চাপে স্বস্তির বদলে তৈরি হয় ভোগান্তি। ওঠার মতো কোনো পরিস্থিতি নেই, জালনা দিয়ে ওঠা লাগতেছে, এরকম অবস্থা। ঈদের আগে যে কেমন ছিল তার চেয়ে ডাবল ভিড় ঈদের পরে। জার্নি করতে কষ্ট হয়, এই জন্য আমরা ঈদের পরের দিন যাচ্ছি বাড়িতে। তাও দেখি একই অবস্থা। আমার টিকিটটা ঈদের আগে আমরা পাই নাই, এই জন্য ঈদের পরে কাটছি। কমলাপুর রেলওয়ে স্টেশনের মাস্টার জানান, চাহিদা বিবেচনায় বাড়ানো হয়েছে স্বল্প দূরত্বের ট্রেন আর কমানো হয়েছে আন্তনগর। যাত্রী সকাল থেকে প্রচুর চাপ আমরা লক্ষ্য করছি এবং সেই অনুযায়ী যে সকল রুটে যাত্রীর চাপ বেশি সেই রুটেই আমরা আমাদের আন্তনগরগুলো চালু রেখেছি এবং সেগুলো চলাচল করব। রোববার থেকে শুরু হচ্ছে ট্রেনের ফিরতি যাত্রা। শিডিউল বিপর্যয় ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। সামাজিক মাধ্যমে 89% নারী অনলাইন সহিংসতার শিকার, তথ্য জরিপের। অভিযোগ করেন না 75%। ডিজিটাল প্ল্যাটফর্মে নজরদারি ও আইনের কঠোর প্রয়োগের তাগিদ। জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও বাজিমাত করতে চায় বিএনপি। আশানুরূপ ফলাফল আনতে প্রতীক ছাড়া নির্বাচনে প্রার্থী বাছাইয়ে ব্যক্তি জনপ্রিয়তায় গুরুত্ব দেবে দলটি। একই সঙ্গে চলবে তৃণমূলে দল পুনর্গঠনের প্রক্রিয়াও। নেতারা বলছেন, সরকারের ইতিবাচক কর্মকাণ্ডের সুফল স্থানীয় নির্বাচনে আনতে চান তারা। হাসান ওয়ালির প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ে ফুরফুরে মেজাজে ক্ষমতাসীন বিএনপি। দীর্ঘ বছর পর অনুকূল পরিবেশে এখন সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধিতে ব্যস্ততা দলটির। এর মধ্যেই কড়া নাড়ছে স্থানীয় সরকার নির্বাচন। সরকারের ঘোষণা অনুযায়ী প্রথম ধাপের নির্বাচন হবে চলতি বছরেই। এরই মধ্যে স্থানীয় নেতারা মাঠে নেমেছেন শক্তিমত্তা জানান দিতে। ফ্যাসিস্ট মুক্ত পরিবেশে উপজেলা পৌরসভা নির্বাচনে প্রার্থী হতে চান অনেকেই। তবে প্রতীক ছাড়া নির্বাচনের সামনে আসছে নানা সমীকরণ। প্রতীক না থাকায় দলীয় শৃঙ্খলা রক্ষা এবং একাধিক প্রার্থী ঠেকানোর চ্যালেঞ্জ এখন বিএনপির সামনে। তবে প্রতীকবিহীন নির্বাচনে সুদূর প্রসারী ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করে বিএনপি। দলীয় প্রতীকের ব্যাপারটা যখন নিয়ে আসলো, এটা করেছিল যে সমাজের মধ্যে একটা বিভাজন তৈরি করা, সেটাকে তুলে দেওয়া, এটা যথার্থ হয়েছে। বৃহত্তর যদি আমরা চিন্তা করি বা সুদূর প্রসারী, এটার ফল হবে ইতিবাচক। সমর্থনের ক্ষেত্রে ব্যক্তি জনপ্রিয়তার উপর জোর দিচ্ছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলছেন, নির্বাচনের আগে তৃণমূলকে শক্তিশালী করতে চলবে কমিটি পুনর্গঠন প্রক্রিয়াও। নির্বাচনে অবশ্যই ব্যক্তির ব্যক্তিগত জনপ্রিয়তা, সে লোকটি কেমন, সেটাই সবচেয়ে বেশি কাজ করবে। আমাদের প্রার্থী যথাসময়ে সেটি ঘোষণা করা হবে। যখনই যেটা দলীয় হাইকমান্ডের কাছে প্রতিভাত হবে যে এইখানে এই জায়গাটি দুর্বল আছে, তো সেটাকে বাতিল করে দিয়ে নতুন আহ্বায়ক কমিটি করে সেখানে কাউন্সিল সম্মেলনের ব্যবস্থা করে সংগঠনকে শক্তিশালী করা হয়। ফ্যামিলি কার্ড, খাল খননের মতো নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ হয় স্থানীয় সরকার নির্বাচনেও জনগণ বিএনপি নেতাদের বেছে নেবে বলে মনে করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আমাদের যে কমিটমেন্ট, সেসব কমিটমেন্ট আমরা পূরণ করছি। আশা করি জনগণ আমাদের এই সব কমিটমেন্ট পূরণ করার মাধ্যমে তারা আমাদের প্রতি স্বস্তি পাবে এবং তারা আমাদের আগেও সমর্থন করেছে, আবার সমর্থন করবে। রাজনৈতিক নির্বাচনে যারা সমাজে যারা সবচেয়ে সুপ্রতিষ্ঠিত তারাই নির্বাচিত হয়, তাই হবে। চলতি বছরের বর্ষা মৌসুমের পর সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে দেশ জুড়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা পরিষদ ও সিটি কর্পোরেশন নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা সরকারের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। হামে সংক্রমিত শিশুদের নিয়ে হাসপাতালেই ঈদ কাটাচ্ছেন বাবা মায়েরা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে মহাখালীর ডিএনসিসি হাসপাতালে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। যাচ্ছি তার কাছে।
রুবেল। ঈদের পরে হামের প্রকোপ প্রচণ্ড আকারে ধারণ করার আশঙ্কা করছেন চিকিৎসকরা। আমরা দেখতে পাচ্ছি হসপিটালে সেই প্রভাব কিন্তু পড়তে শুরু করেছে। আমরা রাজধানীর ডিএনসিসি হাসপাতালে রয়েছি। এখানে আজকে যেই হিসেব অনুযায়ী যদি বলি যে আজকে নতুন রোগী ভর্তি হয়েছেন গেল 24 ঘন্টায় 100 জনের কাছাকাছি এবং নতুন সুস্থ হয়ে ফিরে গেছেন 80 জনের কাছাকাছি। এর যে ফলাফলেতেই বোঝা যায় যে নতুন রোগী ভর্তির পরিমাণটা অনেক বেশি এবং আমরা হসপিটালের চিত্র একই দেখছি যে এখানে কোনো বেড ফাঁকা নাই। শিশু ওয়ার্ডের আমরা এই মুহূর্তে রয়েছি, সেখানে কোনো বেড ফাঁকা নাই। সকলেই নতুন রোগী 2-4 দিন হয়েছেন এখানে এসছেন এবং এই নতুন রোগী সংক্রমণ বাড়ার একটা মূল কারণ ডাক্তাররা বলছেন যে ঈদের সময় অনেক বেশি মানুষের সংস্পর্শ থাকে। এই যে বিভিন্ন জায়গায় যাতায়াত, এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষ মিলেমিশে যাওয়া, এর ফলে সংক্রমণটা অনেক বেড়ে যাবে। এর পরবর্তী সময়ে যে হাইপটা সেটা আরও ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে এবং চিকিৎসকরা বলছেন এই জন্য অনেক বেশি কোয়ারেন্টাইন হওয়া জরুরি, নিজেদেরকে সচেতন হওয়া জরুরি এবং প্রত্যেকটা ডিজিজেরই যখন শেষ সময় আসে তার আগে একটা ভাইব আসে, সেইটাই মূলত এই ঈদের পরে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং টিকা যেই দেওয়া হয়েছে টিকার কার্যকারিতাও মে মাসের পর নাগাদ শুরু হবে। তার আগ নাগাদ একটা আক্রান্তের সংক্রমণের একটা ভয়াবহতা দেখা দিতে পারে, এটাই চিকিৎসকরা বলছেন। আমরাও বাস্তবতা তাই দেখতে পাচ্ছি। সব মিলিয়ে বলা যায় যে হামের যেই সংক্রমণ সেটা কিন্তু আগের তুলনায় কয়েক গুণ বেড়ে যাচ্ছে এবং হসপিটালগুলোতেও কিন্তু রোগীর পরিমাণ ধীরে ধীরে বেড়ে যাচ্ছে এবং এই যে রোগীর যে ক্রমবর্ধমান বাড়া সেটা কিন্তু ঈদের পরে আরও বেশি হবে সেই আশঙ্কা চিকিৎসকরা করছেন এবং চিকিৎসক যারা রয়েছেন তারা বলছেন যে আমরা হসপিটালের রোগীদের চিকিৎসা দিতে হিমশিম অনেকটা খাচ্ছি। তো সব মিলে রাজধানীর ডিএনসিসি হাসপাতাল থেকে এই ছিল এই মুহূর্তে। ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন মানুষ। এই মুহূর্তে রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানায় আছেন সহকর্মী আবু সাইদ দিশান এবং সিলেটের সাদা পাথর পর্যটন এলাকায় আছেন আমিনুল ইসলাম। সরাসরি প্রথমে যাচ্ছি নিশানের কাছে। এই মুহূর্তে আমরা আছি জাতীয় চিড়িয়াখানার জলহস্তির খাঁচার সামনে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপক দর্শনার্থীদের সমাগম দেখা যাচ্ছে এবং তারা কিন্তু এই জলহস্তির দিকে তারা কিন্তু দেখছেন। চিড়িয়াখানায় উপস্থিত হয়েছেন এবং তারা প্রত্যেকেই কিন্তু আসলে পরিবার পরিজন নিয়ে এসেছেন এবং তারা কিন্তু বাঘ, সিংহ, হরিণ, জলহস্তি, জিরাফ এবং আলোচিত ডোনাল্ড ট্রাম্প এই বন্য প্রাণীগুলো কিন্তু তারা দেখছেন এবং তারা কিন্তু বিভিন্ন শিশুরা কিন্তু তারা কিন্তু উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েও কিন্তু তারা এই চিড়িয়াখানার ভ্রমণটি তারা করছেন এবং তারা কিন্তু বলছেন যে ঈদের আনন্দকে বাড়িয়ে দিতে এই চিড়িয়াখানায় যে দর্শনার্থীরা আসছেন তারা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং আমরা তাদের সাথে কথা বলে কিন্তু জানতে পেরেছিলাম যে তারা প্রতিবারই এই চিড়িয়াখানায় অনেকে আসেন এবং যারা প্রথমবার এসেছেন তারা কিন্তু আসলে এই চিড়িয়াখানায় যে এই সাদা মহিষ এলবিনো প্রজাতির ডোনাল্ড ট্রাম্প সেটিকে দেখতেই কিন্তু অনেকেই চিড়িয়াখানায় ভিড় করছেন এবং ঈদের প্রথম দিনের এই সাদা মহিষ এলবিনো প্রজাতির ডোনাল্ড ট্রাম্প সেটিকে দেখতেই কিন্তু অনেকেই চিড়িয়াখানায় ভিড় করছেন এবং প্রথম দিনের পর দ্বিতীয় দিন দেখা সকাল থেকেই দেখেছি যে প্রচুর মানুষের সমাগম। তারা আসলে বিভিন্ন পশু পাখি দেখছেন এবং তারা আনন্দ উল্লাস প্রকাশ করছেন এবং এই ছিল চিড়িয়াখানা থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। এই মুহূর্তে আমরা যাব সিলেটের সাদা পাথরে আমাদের সহকর্মীর কাছে। দেশের অন্যান্য অঞ্চলের মতো সিলেটের সব কয়টি পর্যটন স্পটে এই মুহূর্তে দর্শক যারা আসছেন এখানে বিভিন্ন অঞ্চল থেকে যেসব পর্যটকরা তারা কিন্তু ঘুরে ঘুরে দেখছেন। আপনারা জানেন যে বিভিন্ন সময়ে অর্থাৎ মৌসুম যখনই শুরু হয় এখানকার পর্যটন স্পটগুলোতে আসলে দর্শক যারা পর্যটক রয়েছেন তারা পর্যটকদের উপচে পড়া ভিড় থাকে। এই মুহূর্তে আসলে আমরা রয়েছি আপনাদেরকে এই মুহূর্তে আমরা দেখাচ্ছি সিলেটের সাদা পাথর পর্যটন স্পটের যে ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দূর দূরান্ত থেকে সকাল থেকেই পর্যটকরা এসেছেন, অনেকে এখনো আসছেন। আপনারা জানেন যে সিলেটে সকাল থেকে যারা পর্যটন স্পটের উদ্দেশ্যে রওনা করেন তারা দুপুর পর্যন্ত সময় গড়িয়ে যায় এই স্পটগুলোতে পৌঁছাতে। যত সময় যাচ্ছে তত কিন্তু এই পর্যটকদের ভিড় বাড়ছে। শুধুমাত্র সাদা পাথরই নয়, জাফলং রয়েছে সিলেটের, যেখানে
বিভিন্ন অঞ্চল থেকে মানুষজন আসেন রয়েছে লালাখাল, রাতারগুল, শ্রীমঙ্গলের মতো জায়গাতেও কিন্তু গতকালও অনেক পর্যটক এসেছেন আমরা জেনেছি। তারা আজকে সিলেটের দিকে আসছেন। আগামীকালও সুনামগঞ্জের যে পর্যটন স্পটগুলো রয়েছে, অর্থাৎ পুরো সিলেট অঞ্চল জুড়ে টাঙ্গুয়ার হাউস রয়েছে সুনামগঞ্জে, সেখানে হাউসবোটগুলোতে আমরা দেখেছি অনেকেই হাউসবোটগুলো বুকিং করেছেন। এখন অনেক হোটেলগুলোতে জায়গা নেই, আসলে তিল ধারণের ঠাঁই নেই, এরকম পর্যটকরা এসেছেন সিলেটে। প্রত্যেকটি পর্যটন এলাকাগুলো যেগুলো সিলেটে প্রত্যেকটি ঈদের মৌসুমে আমরা দেখি যে ভিড় বাড়তে থাকে, এইসব জায়গাতে যেভাবে পর্যটকরা আসছেন সেভাবে সেবা বাড়ানোর জন্য পর্যটকদের দাবি রয়েছে। রাস্তাঘাট যেগুলো এখনো সংস্কার করা বাকি রয়েছে সেই জায়গাগুলো সংস্কারের দাবিও উঠেছে। তো এই ছিল আমার কাছ থেকে সিলেটের পর্যটন স্পট সাদা পাথরের সর্বশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর জাতীয় চিড়িয়াখানা এবং সিলেটে। দেখছেন সময় সংবাদ। সংবাদ বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, পাহাড়, বন আর ঐতিহ্যবাহী স্থাপনা থাকা সত্ত্বেও কাঙ্ক্ষিত অগ্রগতি নেই বাংলাদেশের পর্যটন শিল্পে। তার উপর সাম্প্রতিক হামের সংক্রমণ আতঙ্ক বাড়িয়েছে বিদেশি পর্যটকদের। পার্শ্ববর্তী মালদ্বীপ কিংবা পাকিস্তান পর্যটন খাতকে অর্থনীতির বড় শক্তিতে পরিণত করছে, তখন পরিকল্পনা আর প্রচারণার ঘাটতিতে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। এই অবস্থায় বিভিন্ন দেশে দূতাবাসগুলোকে কাজে লাগানোর পরামর্শ বিশেষজ্ঞদের। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। প্রাকৃতিক সৌন্দর্য, সমুদ্র, পাহাড় আর ঐতিহ্যের সম্ভাবনাতেই সীমাবদ্ধ বাংলাদেশের পর্যটন খাত। উদ্যোগ থাকলেও সঠিক পরিকল্পনা না থাকায় বাস্তবে গতি পাচ্ছে না শিল্পের বিকাশ। দীর্ঘদিন ধরে কার্যকর পরিকল্পনার অভাব, অবকাঠামোগত দুর্বলতা আর আন্তর্জাতিক প্রচারণা কম থাকায় পিছিয়ে পড়ছে পর্যটন শিল্প। নতুন করে স্থানীয়দের পাশাপাশি বিদেশি পর্যটকদের মাঝেও শঙ্কা তৈরি করেছে হামের প্রাদুর্ভাব, জানান ট্যুর অপারেটররা। সাম্প্রতিককালে এটাও কিন্তু এফেক্ট করেছে এবং আশ্চর্য যে আমাকে বেশ কয়েকটা জায়গা থেকে মেল করা হয়েছে, ইভেন শ্রীলঙ্কা থেকে একটা অপারেটর আসার আগে ওরা আমাকে বলছে যে বাংলাদেশে আসবো, তোমাদেরকে তো হামের একটু প্রাদুর্ভাব দেখা দিচ্ছে, সেটা আমাদেরকে এফেক্ট করবে কিনা। ট্যুরিজমটা আসলে অনেক বেশি সেন্সিটিভ একটা জিনিস, মানে যতক্ষণ পর্যন্ত সেফটিটা ইনশিওর না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ট্যুরিস্টরা আসার ক্ষেত্রে কিন্তু খুব বেশি উৎসাহ বোধ করেন না। একই অঞ্চলের দেশ হিসেবে মালদ্বীপ ও পাকিস্তান পর্যটনে এগিয়ে যাচ্ছে দ্রুত। সমুদ্রভিত্তিক বিলাসবহুল পর্যটন, সহজ ভিসা ব্যবস্থা এবং আন্তর্জাতিক প্রচারণার মাধ্যমে মালদ্বীপ প্রতি বছর এ খাত থেকে মোট রাজস্বের প্রায় অর্ধেক আয় করে। দেশটির জিডিপিতে ট্যুরিজম খাতের অবদান 28%। অন্যদিকে পাকিস্তানে পাহাড়ি পর্যটন ও ধর্মীয় পর্যটনে বড় বিনিয়োগ করে বর্তমানে রাজস্ব আয় $4 বিলিয়ন ছাড়িয়েছে দেশটির। সেখানে বাংলাদেশে এ খাত থেকে আয় $45 কোটি মার্কিন ডলারেরও কম। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের পর্যটন খাতকে এগিয়ে নিতে হলে স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা, আন্তর্জাতিক মানের অবকাঠামো গড়ে তোলা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া জরুরি। মালদ্বীপে কেন এত বেশি বিদেশিরা হাজার হাজার ডলার খরচ করে এক রাতের হোটেল ভাড়া $10,000, $15,000, $20,000 যায়? ওখানে তো কোনো রকম অন্য কোনো সুযোগ নেই, তারা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেই যায়। মালদ্বীপের মতো একটা টাইনি দ্বীপরাষ্ট্র কি কোথায় চলে গেছে ট্যুরিজমের দিক থেকে, আমরা তার জন্য আমরা কিছুই করতে পারছি না। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান কিছু কাজ করলেও তা প্রত্যাশা পূরণ করতে পারছে না বলে মত বিশেষজ্ঞদের। ছোটখাটো করে অনেক কাজ হচ্ছে, ইনিশিয়েটিভ নিচ্ছে, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড থেকে অনেক ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে, বাট সামগ্রিক ডেভেলপমেন্টের যে জায়গাটা, মাস্টার প্ল্যান এখনো ইমপ্লিমেন্টেড হয় নাই, এখনো ডেভেলপমেন্ট স্টেজেই আছে, অনেক দিন ধরে চলছে। সো এই গন্তব্যহীন গাড়ির মতো চললে তো হবে না, একটা নির্দিষ্ট গন্তব্যকে টার্গেট করে আগাতে হবে। পর্যটন খাত দৃশ্যমান ও আকর্ষণীয় হওয়ায় কথার ফুলঝুরিতে নয়, এখনই কার্যকর উদ্যোগ না নিলে আঞ্চলিক প্রতিযোগিতায় আরও পিছিয়ে পড়বে বাংলাদেশ, বলছেন অংশীজনরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম। ভুক্তভোগীর বেশিরভাগই নারী। জরিপের তথ্য বলছে 89% নারী অনলাইন সহিংসতার শিকার, তবে অভিযোগ করেন না 75%। শফিকুজ্জামান রুবেলের রিপোর্ট। কিছু অশোভন মন্তব্য, কিছু আপত্তিকর শব্দ, কিছু কটুবাক্য অনেক সময় এলোমেলো করে দিচ্ছে অনেকের সম্ভাবনাময় জীবন। অযাচিত এসব কারণে হতাশা আর আতঙ্ক ঘিরে ধরে চারপাশ থেকে। এসবের বেশিরভাগই ঘটছে সামাজিক মাধ্যম ঘিরে।
মানুষের যাপিত জীবনে এক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ এখন সামাজিক মাধ্যম, কিন্তু প্রায় দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমকে অনেকেই ব্যবহার করছেন বাছবিচারহীনভাবে। মত প্রকাশের নামে অন্যের অধিকার হরণ করা হচ্ছে। সোশ্যাল মিডিয়াতে কিছু ছাড়ি না, আমি আমার ছবিও ছাড়ি না, আমি আমার ফ্যামিলির কিছুই ছাড়ি না, কারণ আমার এগুলো রিভিল করতে ভালো লাগে না। জিনিসটা পজিটিভ, কিন্তু মন্তব্যগুলো সব নেগেটিভ। নাগরিক অধিকারের দোহাই দিয়ে বর্তমানে সহিংসতার বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে সোশ্যাল মিডিয়া। নামে বেনামে আইডি খুলে সামাজিক, সাংস্কৃতিক কিংবা রাজনৈতিক ব্যক্তিদের মানহানির ঘটনা যেন নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। অপতথ্য আর ছবি বিকৃত করেও উস্কে দেওয়া হচ্ছে সহিংসতা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও ইউএনএফপি এর সমীক্ষায় উঠে এসেছে, দেশে সামাজিক মাধ্যম ব্যবহারকারী নারীদের প্রায় 89%ই কোনো না কোনোভাবে অনলাইন সহিংসতার শিকার হয়েছেন। আর বাংলাদেশ এনজিও নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশনের মতে, প্রযুক্তির অপব্যবহারের ফলে অনলাইন ব্ল্যাকমেলিং, পরিচয় চুরি, ব্যক্তিগত তথ্য ফাঁস সহ নানা ধরনের অপরাধের শিকার হচ্ছেন মানুষ। ডিজিটাল প্ল্যাটফর্মের অপব্যবহার এখন উদ্বেগের বড় কারণ। প্রশ্ন উঠছে, স্বাধীনতা আর ডিজিটাল সন্ত্রাসের সীমারেখা কোথায়? এ অবস্থার শিক্ষার অভাব, সামাজিক অবক্ষয় আর রুচির দুর্ভিক্ষকে দায়ী করছেন সমাজবিজ্ঞানীরা। এই যে সমাজে যে অবক্ষয়, এই প্রক্রিয়ার থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে আইনের শাসন কায়েম করতে হবে, সেই সাথে আমাদেরকে মূল্যবোধের চর্চা করতে হবে। পুলিশ বলছে, মাত্রাতিরিক্ত সাইবার সহিংসতা রুখতে নিজেদের সক্ষমতা বাড়ানোর তাগিদ অনুভব করছেন তারা। আলামত সংগ্রহ, সেটা অ্যানালাইসিস, এইগুলির পর্যাপ্ত সক্ষমতা না থাকার কারণে কিন্তু অপরাধীকে আইনের আওতায় আনা আমাদের কিছুটা হিমশিম খেতে হচ্ছে। বর্তমানে দেশের প্রায় কোটি মানুষ ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করেন, তাই সাইবার অপরাধ রোধে সরকারের কঠোর উদ্যোগ নেওয়ার বিকল্প নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। দেশের বাইরের খবর। ইঞ্জিন পরীক্ষার সময় জেফ বেজোসের মহাকাশ গবেষণা সংস্থা ব্লু অরিজিনের রকেট বিস্ফোরিত হয়েছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভারালে বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে রকেটটি পুরোপুরি ধ্বংস হয়ে গেলেও এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরীক্ষামূলক উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে 321 ফুট উচ্চতার রকেটটি নিচের অংশ থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। এক পর্যায়ে ভয়াবহ বিস্ফোরণ হয়। ঘটনার পরপরই ব্লু অরিজিনের পক্ষ থেকে এটিকে যান্ত্রিক ত্রুটি হিসেবে উল্লেখ করে তদন্তের ঘোষণা দেওয়া হয়। সংস্থাটির প্রতিষ্ঠাতা জেফ বেজোস এক বিবৃতিতে জানান, তারা দ্রুতই এই ধাক্কা কাটিয়ে উঠে নতুন করে কাজ শুরু করবেন। এর আগে গত মাসেও এই রকেটটি একটি যোগাযোগ উপগ্রহ সঠিক কক্ষপথে পাঠাতে ব্যর্থ হয়। দেখছেন সময় সংবাদ। খেলার খবর। অবশেষে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করলো আর্জেন্টিনা। বড় কোনো চমক নয়, কাতারে বিশ্বকাপ জয়ী দলের মূল কাঠামো ধরে রেখেই স্কোয়াড দিয়েছেন লিওনেল স্ক্যালোনি। প্রত্যাশিতভাবেই অধিনায়ক হিসেবে আছেন লিওনেল মেসি। কদিন আগে এমএলএসের ম্যাচে চোটে পড়ার গুঞ্জন ছিল লিওনেল মেসির, যদিও ক্লাব থেকে বিষয়টি অস্বীকার করা হয়। এরপরও ছিল উৎকণ্ঠা। সব জল্পনা কল্পনার অবসান করে মেসিকে রেখে স্কোয়াড দিয়েছেন স্ক্যালোনি। দ্বিতীয় ফুটবলার হিসেবে রেকর্ড 6ষ্ঠ বিশ্বকাপ খেলার সামনে মেসি। কাতার বিশ্বকাপ জয়ী 17 ফুটবলার আছেন 2026 বিশ্বকাপের স্কোয়াডে। প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার হাতছানি ভ্যালেন্তিন বার্কো, নিকো পাস, জুলিয়ানো সিমেওনে, হোসে ম্যানুয়েল লোপেজদের সামনে। চূড়ান্ত দলে জায়গা হয়নি ফ্রাঙ্কো মাস্তান্তোনোর। বাদ পড়েছেন কাতার বিশ্বকাপ জয়ী দলের সদস্য মার্কোস আকুনিয়াও। 16 জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের চতুর্থ বিশ্বকাপের লড়াই শুরু করবে আর্জেন্টিনা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আড়ত থেকে ট্যানারি সব জায়গায় চামড়া সংগ্রহের ব্যস্ততা। দাম নিয়ে কাটেনি অসন্তোষ। মধ্যসত্ত্ব ভোগের কারসাজিতে এবারও চট্টগ্রামে হাজার হাজার পিস নষ্ট। 2 সিটির বেশিরভাগ জায়গার বর্জ্য অপসারণ হলেও কিছু জায়গায় পড়ে থাকায় বাসিন্দার ক্ষোভ। অনিয়মের অভিযোগ পেলে এই ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রশাসকের। এবং ঈদের পরদিনও ঢাকা ছাড়ছেন ঘরমুখী মানুষ। উত্তরবঙ্গ ও জামালপুর ময়মনসিংহগামী ট্রেনে চাপ বেশি। ভেতরে জায়গা না পেয়ে ছাদেও ঝুঁকি নিয়ে যাত্রা। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ। ধন্যবাদ ইনান। খেলার সময় আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।